কই না তো, মানে ছটফট করছি না তো। আরিশ ব্লেজার খুলে বিছানায় ছুঁড়ে ফেললো। শার্টের বোতামগুলো আলগা করতে করতে অরার দিকে এগোচ্ছে। চেহারা দেখেই বোঝা যাচ্ছে সেটা। কি কি বোঝা যাচ্ছে? আরিশ অরার একেবারে কাছাকাছি এসে দাঁড়ালো, এতটা কাছাকাছি যে দুজন দুজনার নিঃশ্বাস অব্দি শুনতে পাচ্ছে। কালো শার্টে এই লোকটাকে এত দারুণ লাগে যে অরা চাইলেও এক পলক না তাকিয়ে পারে না। তার এখন শার্টের বোতামগুলো সব খোলা। অরা শুকনো ঢোক গিলল। তুমি কাকে কিস করেছো হামিংবার্ড? ফিসফিস করে বলল আরিশ। অরার চোখগুলো বড় বড় হয়ে গেছে। তোতলানো ও ভঙ্গিতে শুধালো সে। না মানে আসলে আমি করিনি, আমি কিছু করিনি হয়তো। করেছো, এবং আমি চাই এটা তুমি প্রতিদিন করো, আর প্রতি রাতেই করো। আরিশ অরার কোমরে হাত রেখে নিজের সাথে মিশিয়ে ফেললো। ঘন ঘন চোখের পলক ফেলে তাকাচ্ছে অরা। আমি কখন করেছি? গতকাল রাতে। লজ্জায় চোখ মুখ কুঁচকে ফেললো ওরা। নেশার ঘুরে কি কি যে করেছে সেসব ভেবেই রাগ লাগছে। আমি কি, না মানে আমি কি আর কিছু? না, আমার থেকে হাজার গুণ ভদ্র তুমি। আমি মাতাল হলে তো গেলই সব। ওরা কিছু বলল না, মাথা নিচু করে রইল। আরিশ ওরার কপালে ঠোঁট ছুঁয়ে দিল। পরপর দুই গালেও কিস করলো, তারপর ঠোঁটে। সময় নিয়ে বেশ আগ্রাসী থাবা বসালো সে। ওরা জানে আরিশের স্পর্শ এমনই, এক প্রকার হয়ে গেছে এখন। আপনি কি জানতে পেরেছেন আমি কিভাবে? সেই সব নিয়ে তোমাকে ভাবতে হবে না হামিংবার্ড। সেই ব্যবস্থা হয়ে গেছে। যে এই কাজ করেছে তার জন্য তার যোগ্য জায়গায় নির্ধারণ করা হয়েছে। ওরা কিছু বুঝতে পারলো না, তবে মাথা নাড়লো কেবল। শোনো, জি বলুন। আগামীকাল সকালে ইতালি যাচ্ছি আমি। কেন? হুট করে প্রশ্ন করাতে নিজেই অবাক হলো ওরা। এভাবে রিয়াক্ট কেন করলো সে? আরিশ মুচকি হেসে বলল। ওখানে অফিসে ঝামেলা হয়েছে, আমাকে যেতে হবে পাখি। দুদিনের ব্যাপার। আমি সবসময় তোমার সাথে যোগাযোগ রাখবো। তামান্না থাকবে তোমার সাথে 24টা ঘন্টা। আমি কি ভয় পাই নাকি? আরিশ ওরাকে কোলে তুলে নিল। কোলে করে নিয়ে বিছানার দিকে এগুলো ধীরে ধীরে শুইয়ে দিল তাকে। মোটেও না। তুমি কতটা সাহসী সেটা আমার থেকে কেউ ভালো জানে না। মানে কি বলতে চাচ্ছেন, আমি ভূত? তাহলে সাহস দেখাও, কিস মি অ্যাগেন। ওরা দমে গেল, ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইল কেবল। ওরার এমন অবস্থা দেখে জোরে হেসে উঠল আরিশ। থাক, আপাতত ডিনার করতে চলো। সকালে ফ্লাইট আছে, গোছগাছও করতে হবে। আমি ফ্রেশ হয়ে আসছি। আরিশ বসা থেকে উঠে শার্ট খুলে রেখে ওয়াশরুমের দিকে এগুতে এগুতে বলল। ওরাও উঠে বসেছে। ঠিক আছো? পোর্তা নুয়োভা এলাকার স্কাইস্ক্র্যাপার বিল্ডিংয়ে অবস্থিত অফিসটি দেখে মনে হয় সিনেমার কোনো দৃশ্য। কাছে ঢাকা 18 তলা বিল্ডিংয়ের করিডোরে হাঁটছে আরিশ। চোখে কালো সানগ্লাস, কালো রঙের কোট। রিসেপশনে দাঁড়িয়ে এক তরুণী ইতালিয়ান উচ্চারণে বলল, Sir, the boat is waiting for you. আরিশ সামান্য মাথা নেড়ে ভেতরে ঢুকলো। কনফারেন্স রুমে ভেতরে যেন টান টান উত্তেজনা। সিএফও, লিগাল হেড এবং একজন নতুন মুখ, লিনা রিচ্চি, কোম্পানির নিউলি অ্যাপয়েন্টেড ক্রাইসিস অ্যাডভাইজার। তিনি এক তরুণী, চোখে ক্যাট আই গ্লাস, মাথায় খোলা চুল, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক। চমৎকার ইতালিয়ান ইংরেজি মিশ্রণে কথা বলেন। আরিশকে দেখেই সকলে মুচকি হাসলো। নিজেদের মধ্যে হালকা কথাবার্তা শুরু করে মিটিংয়ে মনোযোগ দিল সবাই। লিনার নজর আরিশের দিকে। এমন সুদর্শন যুবক বাংলাদেশেও থাকতে পারে সেটা আগে জানা ছিল না এই ইতালীয় নারীর। ঘড়িতে সময় রাত 11টা। নিজের ঘরে পায়চারি করছে ওরা। গতকাল সকালে না জানিয়ে বেরিয়ে গেছে আরিশ। ওরাকে ডাকেওনি, ঘুমিয়েছিল সে, এটাই হয়তো কারণ। কিন্তু বিষয়টা ওরার ভালো লাগেনি একদমই। অবশ্য ইতালি পৌঁছে ভিডিও কলে কথা বলেছিল আরিশ। বাংলাদেশের সময় রাত 12টায় মিলান শহরে পৌঁছায় সে। ওখানে তখন রাত 8টা। স্বাভাবিকভাবে তখন অফিস বন্ধ। তাই জানাই মিটিং হবে পরদিন, অর্থাৎ আজ। কিছুক্ষণ আগেও কল করেছিল আরিশ, বলল মিটিংয়ে জয়েন হবে। বাসায় ফিরতে ফিরতে একটু দেরি হতে পারে, তবে যত রাতই হোক সে ফ্রি হলেই কল করবে। ওরা যেন না ঘুমিয়ে গিয়ে তার জন্য অবশ্যই অপেক্ষা করে। কিন্তু এসব আশ্বাসের পরও আজ ওরার মন একেবারে অস্থির। সেই ওরা যে এতদিন আরিশের থেকে দূরত্ব চাইতো, আজ যেন মাত্র 2 দিনের এই দূরত্বেই হাঁপিয়ে উঠেছে। এই আতপাগল লোকটাকে ছাড়া আর এক মুহূর্ত থাকতে পারছে না যেন। চারিপাশটা অদ্ভুত শূন্য মনে হচ্ছে। বুকের ভেতর খালি খালি লাগছে। কেমন যেন হাহাকার জমেছে। সকাল থেকে তেমন ঘর থেকেও বের হয়নি সে। কেবল দুপুরের খাবার খেতে বের হয়েছিল, তাও অল্প। সকালেও কিছু খায়নি। আরিশকে অবশ্য মিথ্যা বলেছে ওরা, সকালে খায়নি সেসব বললে আরিশ রাগ করত। খাবার খেতে ইচ্ছে হয়নি ওরার, কেন জানি গলা দিয়ে খাবার নামছিল না। তাই সে খাবার না খেয়ে রুমে চলে এসেছিল সকালে। আরিশ বলেছিল 2 দিনের মধ্যেই ফিরবে, কিন্তু সেই 2 দিন আর ফুরায় কই। ভাবি, তামান্না এসেছে, দরজার বাইরে দাঁড়িয়ে আছে। ওরা পায়চারি বন্ধ করে দরজার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ ভেতরে এসে আপু। তামান্না ধীর পায়ে ঘরে প্রবেশ করলো। ওরা একটা চেয়ার টেনে ইশারায় বসতে বলল তামান্নাকে। বসবো না ভাবি, ঘরে বসে আছেন কেন? এমনি। জানি সব। কি জানো? কিছুটা অবাক হয়ে শুধালো ওরা। তামান্না মুচকি হাসলো। ভাইয়া নেই বলে আপনার মন খারাপ?
বিষম খেলো ওরা। তামান্না আশেপাশে তাকিয়ে টেবিলের উপর রাখা পানি ভর্তি গ্লাসটা এগিয়ে দিল তার দিকে। ধীরে সুস্থে পানি পান করলো সে। মোটেও তেমন কিছু না। আচ্ছা ঠিক আছে, বাইরে চলুন ভাবি। আপনার ননদের পেঁচার মতো মুখটা দেখতে ভালোই লাগছে আজ। সাবিহা আপুর? ভ্রু উঁচিয়ে জিজ্ঞাসা করলো ওরা। তামান্না হাসলো। হ্যাঁ, কি হয়েছে তার? দুপুরে শুনলাম আরিশ ভাইয়া সাবিয়া আপাকে পড়াশোনার জন্য বাড়ি থেকে অন্য কোথাও পাঠাবে, বিদেশে হয়তো। ওহ, তাহলে তো ভালোই হবে। বিদেশে গিয়ে পড়াশোনা করবে, তাতে প্যাঁচার মতো মুখ করা কি হয়েছে? আহা ভাবি, আপনি কিছু বোঝেন না। ওরা মাথা চুলকে নিল কিছুক্ষণ। আসলে কি কিচ্ছু বোঝে না সে? মনে মনে নিজেকে এক দফা প্রশ্ন করে নিল সে। তামান্না ওরার হাবভাব দেখে ফের বলল, আরে সাবিয়া আপা তো আরিশ ভাইয়াকে পছন্দ করে। হ্যাঁ তা করে, শুধু পছন্দ না, পারলেও অন্য কিছুও করতো। ভেঙচি কেটে বলল ওরা। কিন্তু বলার পরে নিজের ভেতরটা কেমন চুপসে গেল। জেলাস সে। অসহায়ের মতো তাকিয়ে রইল তামান্নার দিকে। কেন এমন লাগছে, কেন বুকটা খচখচ করছে, সেটা নিজে ঠিক বুঝে উঠতে পারছে না এই বেচারি। সে যাই হোক ভাবি, মূলত আরিশ ভাইয়ার থেকে দূরে চলে যেতে হবে বলেই তার এই পেঁচার মতো মুখ করে থাকা। তা হঠাৎ আরিশ এমন সিদ্ধান্ত নিলেন কেন? তোমার জোশে মদ মিশিয়েছিল ওই পেতনি। ওরা চমকালো। বিস্ময়ে চোখ বড় করে বলল, সত্যি সাবিহা আপু করেছিল? হুম। চুপ করে রইল ওরা। মেয়েটার মনে এত বিষ। তামান্না ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলল, খাবার খেতে আসুন, আমি গিয়ে খাবার গরম করছি। ওরা কোনো জবাব দিল না। এক মুহূর্তে যেন চিন্তায় ডুবে গেল। মায়ের একটা কথা ভেসে উঠল মনে। ঘর আর বর সামলিয়ে রাখতে হয়। কিছু নারী থাকে যারা নিজে থেকে পুরুষ মানুষের মাথা ঘোরাতে যায়। সাবিহার ক্ষেত্রে কথাটা হুবহু মিলে যাচ্ছে। তপ্ত একটা নিঃশ্বাস ছেড়ে চোখ বন্ধ করলো ওরা। হারিসের ব্যাপারে সে কোনো ছাড় দিবে না, একটুও না। ভবিষ্যতে কি হবে সেটা জানে না ওরা, কিন্তু এই মুহূর্তে এই বর্তমানে আরিশ তার স্বামী। আর স্বামীর ভাগ তা কোনো মেয়েই মেনে নিতে পারে না। ওরাও সেই নিয়মের বাইরে নয়। রাত 10টা, মিলানশহরের রাস্তাগুলো এখনো ভিড় আর জীবন ঘনিষ্ঠতায় পূর্ণ। আকাশে উজ্জ্বল তারাগুলোর মেলা, আর হালকা বাতাস শহরের অট্টালিকাগুলোর মাঝে বয়ে যাচ্ছে। আরিশ মিটিং শেষ করে কালো রঙের রোলস রয়েস ফ্যান্টম গাড়ি থেকে নামলো। গম্ভীরভাবে রাস্তার দিকে এগিয়ে যাচ্ছে সে। তার চোখে এক ধরনের কঠোরতা, মনের মধ্যে কিছু চিন্তা ভীষণ তীব্র। অফিসের বিষয়গুলো নিয়ে সত্যিই সে ভীষণ চিন্তিত। আরিশ এগিয়ে যাচ্ছে। গেট পেরিয়ে বাসার দরজার দিকে এগুলো। তার মন এখন একেবারে ওরার দিকে। বাসায় ঢুকতে ঢুকতে ওরাকে হোয়াটসঅ্যাপে একবার কল দিল সে, কিন্তু কল রিসিভ করলো না ওরা। হাত ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে নিল আরিশ। ইতালি সময় 10টা 15 বাজে। তার মানে বাংলাদেশে এখন গভীর রাত। নিশ্চয়ই ওরা ঘুমিয়ে গিয়েছে। লম্বা নিঃশ্বাস ফেলে দরজার লক ঘুরিয়ে ফ্ল্যাটে ঢুকলো চুপচাপ। ডিনার আগেই সেরে নিয়েছে, তাই এখন দরকার একটা লম্বা ঠান্ডা শাওয়ার। কিছুক্ষণ পর আরিশ ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। তার শরীরের উপর থেকে টপ টপ করে পানি পড়ছে। তার ত্বক স্নিগ্ধ আর মোলায়েম দেখাচ্ছে। মাথার চুলগুলো কিছুটা ভিজে আছে, আর মুগ্ধকরভাবে তার ঘাড়ের কাছে কিছু কিছু বুদে আসছে। সে তোয়ালে দিয়ে তার গা মুছে নিচ্ছে, এক হাতে তোয়ালে ধরে আর অন্য হাতে চুলের মধ্যে আঙ্গুল চালাচ্ছে। তার চোখগুলো কিছুটা বিষণ্ণ, তবে সেই গভীরতা ছিল কেবল ওরার জন্যে। মেয়েটাকে বড্ড মনে পড়ছে তার। 2টো রাত ওরাকে ছাড়া কাটাতে হচ্ছে, ভাবতেই অস্থির হয়ে উঠল আরিশ। বিছানায় বসে আবারও কল দিল ওরাকে। বাংলাদেশ সময় রাত 2:33। ঘুম ঘুম চোখে কোনো মতে ফোনটা ধরে কানে রাখলো ওরা। হামিংবার্ড? ধরফরিয়ে উঠে বসলো ওরা। আরিশ কল করেছে, কিন্তু কেন? বাসায় থাকলে আবার কল দিচ্ছে কেন? চোখ ডলতে ডলতে চারিপাশে তাকালো সে। ঘরের নিস্তব্ধতা যেন আরো বেশি করে বুঝিয়ে দিল কিছু একটা ঠিক নেই। হঠাৎই মনে পড়লো আরিশ তো দেশে নেই। মাথায় যেন এক ঝলক ঠান্ডা বাতাস বয়ে গেল। ঘুম আর জাগরণের মাঝে ওরার মন গুলিয়ে গিয়েছিল কিছুক্ষণ, তাই ভুলে গিয়েছিল আরিশ এই মুহূর্তে 1000 মাইল দূরে। আরিশ, আপনি কখন ফিরবেন? ওরার প্রশ্নটা শুনে বালিশে মাথা রেখে হালকা চোখ বন্ধ করে একটু ভাবলো আরিশ। ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা তার। আগামীকাল রাতে সকালেই ফ্লাইট। বাসায় পৌঁছতে পৌঁছতে হয়তো রাত 12টা বেজে যেতে পারে। ও আচ্ছা। ইয়েস পাখি, মিস করেছো আমাকে? থতমত খেলো ওরা। থেমে থেমে বলল, না মানে আমি তো মিস করছি না। তাহলে কখন ফিরবো জিজ্ঞেস করলে না কেন? এমনিতে কি জিজ্ঞেস করা যায় না? অবশ্যই যায়। ডিনার করেছেন? হ্যাঁ, তুমি? হ্যাঁ খেয়েছি। আপনার কলের অপেক্ষা করতে করতে কখন ঘুমিয়ে গিয়েছিলাম, টেরই পাইনি। ওয়াও, মিস করো না অথচ আমার কলের অপেক্ষা করো, তাই না? জিহবাই কামড় বসালো ওরা। কি সব বলছে ভেবে নিজেকে বকা দিল কয়েকটা। আরিশ মুচকি মুচকি হাসছে। গত 2 দিনের ক্লান্তি যেন এক নিমিষে উড়ে গেল। ওরার কথায় শিথিল হয়ে এলো আরিশের মন। আপনি বলেছিলেন কল করবেন, সেজন্যই অপেক্ষা করেছি। গুড গার্ল। তা আমি বললে কি সব করবে? ফিসফিস করে প্রশ্ন করলো আরিশ।
তার গলার স্বরে এমন এক অদৃশ্য মাধুর্য ছিল যা ওরা সহজে এড়িয়ে যেতে পারল না। ওরার ভেতরটা কেন যেন ধক করে উঠল। আরিশের এমন ফিসফিস করা কথাগুলো কি যেন এক অদ্ভুত মোহ তৈরি করে দিল। ওরা জানে না কিসের জন্য তার শ্বাস প্রশ্বাসটা দ্রুত হয়ে যাচ্ছে, বুকের ভিতরে এক অস্বস্তি আর উত্তেজনা বয়ে যাচ্ছে। না মানে ইয়েস হামিংবার্ড, আমি জানি তুমি করবে। কি কি করব? কিস মি হামিংবার্ড। ওরার হৃদস্পন্দন দ্রুত বাড়ছে, এতটাই দ্রুত যে আরিশ ফোনের অপর প্রান্তে থেকেও তা অনুভব করতে পারছে। ওরা চুপ করে রইল। আরিশও কথা বলছে না, কেবল ওরা নিঃশ্বাসের শব্দ শুনছে। কিছুক্ষণের মধ্যে আরিশ উপলব্ধি করল ওরার এই তপ্ত নিঃশ্বাসের শব্দ তাকে এলোমেলো করে ফেলছে, তার মধ্যে অদ্ভুত এক অস্থিরতা সৃষ্টি করছে। লাগামহীন হয়ে যাচ্ছে সে। তার শরীরের প্রতিটা শিরা উপশিরায় অদ্ভুত অস্থিরতা গ্রাস করছে, নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে। পাখি। আরিশ ওরাকে ডাকলো, তার কণ্ঠে ব্যাকুলতা, আকুতি, মোহাচ্ছন্নতা ছিল। ওরা চুপ থাকতে পারল না। জি। টেক এ লং ডিপ ব্রেথ, আই জাস্ট ওয়ান্ট টু হিয়ার ইউ। অস্থির লাগছে ওরার, এমন কিছু আগে কখনো অনুভব করেনি সে। আরিশের কাছাকাছি থেকেও কখনো এমন অনুভূতি হয়নি, কিন্তু আজ কেন এমন হচ্ছে? প্রশ্নের উত্তর জানা নেই ওরা, শুধু মনে হচ্ছে এই মুহূর্তে আরিশকে তার দরকার, খুব দরকার। তাকে জাপড়ে ধরে বুকে মুখ গুজে থাকতে ইচ্ছা করছে ওরার। আরিশ আবারও বলল, আমি তোমার নিঃশ্বাসের শব্দ শুনতে চাই হামিংবার্ড। আচ্ছা। নিচু স্বরে জবাব দিল ওরা। আরিশ ওরার নিঃশ্বাসের আওয়াজ শুনছে। ক্রমে ক্রমে দুজনেই অদ্ভুত মোহে আচ্ছন্ন হয়ে পড়ছে। হঠাৎ আরিশ বলে উঠল, ক্যামেরা অন করো হামিংবার্ড। ওরার বুকটা কেমন করে উঠল। তার চোখে মুখে যে অভিব্যক্তি, সেগুলো লুকাবে কিভাবে? কিন্তু আরিশের কথা তো রাখতেই হবে, না বললে তো শুনবে না সে। ওরার নীরবতা আরিশকে আরো অবাধ্য করে তুলছে। খানিকটা তাড়া দিয়ে এবার বলল, তাড়াতাড়ি করো। আর দেরি করলো না ওরা, কাপা হাতে ক্যামেরা অন করলো। তবে ঘর অন্ধকারে, স্পষ্ট কিছুই দেখা যাচ্ছে না। সেই অন্ধকারে যেন জমে আছে হাজারো না বলা অনুভব। লাইট অন করো বেবি। ওরা লজ্জায় গুটিয়ে গেল। বেবি? এসব কি বলে ডাকছে লোকটা? তবুও অনিচ্ছা সত্ত্বেও বাতি জ্বালিয়ে দিল সে। আলো জ্বালার সাথে সাথে আরিশের মুখে স্বস্তির ছায়া নেমে এলো। এখন সে ওরাকে স্পষ্ট দেখতে পাচ্ছে। মেরুন রঙের থ্রি পিস গায়ে, চুলগুলো বেনুনি করা। ওরার এই ঘরোয়া রূপটা অদ্ভুতভাবে আরিশের হৃদয়ে ঢেউ তুলে দেয়। রাতে নাইট ড্রেস পরতে পারে না ওরা, স্বস্তি পায় না কোনোভাবেই। তাই প্রতিদিনের মতো আজও থ্রি পিস পরে ঘুমাতে গিয়েছিল। আমার দিকে তাকাবে না? সময় নিয়ে ফোনের স্ক্রিনে তাকালো ওরা। সদ্য গোসল সেরে আসা আরিশকে দেখে তার চোখে স্থির হয়ে গেল। ভেজা চুল, স্নিগ্ধ মুখ আর উন্মুক্ত ভেজা শরীর, সব মিলে এক রহস্যময় আকর্ষণে ভরে আছে পুরুষটা। ওরার বুকের মধ্যে যেন হালকা কাঁপন উঠল। গলায় তলা পাকানো একটা অনুভূতি নিয়ে শুকনো ঢোক গিলল সে। গোসল করলেন? হ্যাঁ, সারাদিন বাইরে ছিলাম, তাছাড়া অফিস থেকে ফিরে তো প্রতিদিনই গোসল করি। ও হ্যাঁ, তাই তো। সন্দেহ করো না বউ পাখি। বউ পাখি? বাহ, ডাকটা তো ভীষণ কিউট। মুচকি হাসলো ওরা। না না, আমি ওরকম কিছু মিন করিনি। আই নো অল দ্যাট, আই ওয়াজ জাস্ট জোকিং। ও। আরিশ ফোনের স্ক্রিনে কপাল ছুঁয়ে নরম গলায় বলল, আমার মতো করে। একটুও না ভেবে বিনা প্রশ্নে ওরাও নিজের কপালটা ঠেকিয়ে দিল ফোনের স্ক্রিনে। তাদের মাঝে হাজার মাইল দূরত্ব, কিন্তু এই মুহূর্তে সব ম্লান। কেবল একটা কাচের পর্দায় কপাল রেখে থাকা দুজন মানুষ। এখন চোখ বন্ধ করো, অনুভব করো আমার কপালের সঙ্গে এখন তোমার কপাল ঠেকেছে। আরিশের কণ্ঠে মোহাচ্ছন্ন কোমলতা। ওরার চোখ দুটো ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে। মুহূর্তে যেন সব শব্দ নিস্তব্ধ হয়ে গেছে। নিঃশ্বাসটাও আটকে আসছে হালকা করে। একটা ঠান্ডা কাচের ওপারে আরিশ, অথচ অনুভবে তার গায়ের উষ্ণতা যেন ছুঁয়ে যাচ্ছে ওরার ত্বক। মুচকি হাসলো ওরা, তার ঠোঁটে প্রশান্তির হালকা কম্পন। হুম। আজকের রাতটা একা থাকো, আগামীকাল থেকে আর একা থাকতে হবে না। আচ্ছা। মনে হয় আমাকে কাজে পাওয়ার জন্য তুমি অপেক্ষা করছো, তাই না? আরিশের কথায় ওরার মনটা একটু কেঁপে উঠল। ফোনটা সরিয়ে পেছনে ঠেলে দিয়ে একটু স্তব্ধ হয়ে গেল সে। হাতের আঙ্গুলগুলো একটু ঝিমিয়ে গেল। কিছু বলার আগে নিজের মনকে যাচাই করলো সে। আমতা আমতা করে মুখটা আড়াল করে বলল, মোটেও না, একদম না, কখনোই না। কিন্তু ওরা চোখের কোণে একটা হালকা ঝিলিক ছিল। শব্দগুলো বিশ্বাসযোগ্য না হলেও তার চোখে সবকিছু বলে দিচ্ছে। ওকে, একবার বললেই তো হয়, এতবার এভাবে বলতে হয় বলো? আসলে আমার ঘুম পেয়েছে, আমি ঘুমোচ্ছি। সকালে ফ্লাইটে ওঠার আগে টেক্সট করবেন, রাখছি। ওরা আর কথা না বাড়িয়ে কল কেটে দিল। ফোনটা বুকে চেপে ধরে সোজা হয়ে শুয়ে পড়ল। ঘন ঘন নিঃশ্বাস ফেলতে ফেলতে চোখ বন্ধ করে ফেলল সে। মনে হচ্ছে যেন শরীরের প্রতিটা কোষ তীব্রভাবে টানছে, কিন্তু কোথাও কিছু খুঁজে পাচ্ছে না। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না সে। সমস্ত শরীর কেমন অস্থির, যেন আরিশের প্রতিটা কথার প্রভাব তার ভেতর প্রবাহিত হচ্ছে, কিন্তু সেটা কিসের প্রভাবে ঘটছে সে নিজেও জানে না। ভোরের আলো ফুটেছে অনেকক্ষণ। ব্যস্ত শহরের ব্যস্ততা শুরু হয়ে গেছে। গতকাল রাতে দেরি করে ঘুমানোর জন্য সকালে উঠতে দেরি হয়ে গেছে ওরার।
9টার দিকে ঘুম ভেঙেছে তার। ঘুম ভাঙতেই তড়িঘড়ি করে ফোন হাতে নিল, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে তাড়া দিচ্ছিল। আরিশের মেসেজ দেখতে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে ওরা। তারপর বিছানা ত্যাগ করে ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে ডাইনিং রুমের দিকে এগুতে লাগলো সে। ওরা তাসলিমা খাতুনের প্রশ্নে কিছুটা ভাবুক হয়ে গেল তামান্না। উনি হঠাৎ অরা ভাবির কথা জিজ্ঞাসা করলেন কেন? রুমে আছে হয়তো। রাজরানী বলে কথা। এতক্ষণে তাসলিমার মনোভাব বুঝতে পেরেছে তামান্না। এর মধ্যে ওরাও ডাইনিং রুমে এসে উপস্থিত হলো। ভাবি বসুন, আমি খাবার দিচ্ছি। ওরা চেয়ার টেনে বসলো। তালহা কিছুক্ষণ আগে অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সাবিহা গতকাল থেকে নিজের রুমেই আছে। মন মেজাজ ভীষণ খারাপ তার। ওরা খাবার খেতে তামান্নাকে বলল, তুমি খেয়েছো? না ভাবি, বসো একসাথে খাই। নিজে যেমন 3rd ক্লাস পরিবার থেকে উঠে এসেছে, তেমনই কাজের মেয়েও সেম পরিবার থেকে উঠে এসেছে, সেই জন্যই এত খাতি। তাসলিমার এরকম আচরণ এর আগে কখনো দেখেনি ওরা। আরিশের অনুপস্থিতিতে হয়তো ওনার এমন আচরণের কারণ। আপনাদের ছেলে যদি যেচে গিয়ে বিয়ে না করতো তাহলে তো আসতাম না আমি। উনি কেন আমাকে আনলেন আপনি জিজ্ঞেস করুন, নয়তো আমি করব। ওরার এমন কথায় হকচকিয়ে গেলেন তাসলিমা। মেয়েটা বড্ড সে আনা হয়েছে। আরিশ ফিরলে যদি এসব কথা বলে তবে তুলকালাম হয়ে যাবে। তাসলিমা খাতুন মেকি হাসলেন। মাশাল্লাহ, তুমি আসলে ভালো মনের মানুষ। এভাবে বললাম তোমাকে, তবুও রাগ করলে না। একটু বাজিয়ে দেখলাম তোমাকে। তামান্না ঠোঁট টিপে হাসছে। ওরা নেহাত হাসতে পারছে না বলে চুপচাপ খাচ্ছে। সবকিছু আপনাদের দোয়াতে। বেঁচে থাকো, তোমরা থাকো, আমার খাওয়া শেষ। ওরা মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলল। তাসলিমা খাতুন ডাইনিং রুম থেকে বেরিয়ে গেলেন। তামান্না খিলখিল করে হেসে বলল, খাওয়া তো শুরুই হবে। ভাবির কথাতেই পেট ভরে গেছে। বসো বসো, খেয়ে নাও জলদি। তামান্না হাসি মুখে খেতে বসলো। গ্রীষ্মকাল, সময় এখন দুপুর গড়িয়ে যাচ্ছে। তপ্ত রোদের তাপে হাঁসফাঁস করছে শহর জুড়ে মানুষ। নয়নার শরীরটা আজ বেশ একটা ভালো লাগছে না। হালকা পেট ব্যথার ক্লান্তি নিয়ে সে পুরো ক্লাস না করে স্কুল থেকে বেরিয়ে পড়েছে। ফুটপাত ধরে ধীরে ধীরে হাঁটছে। চোখ তার কৃষ্ণচূড়া রাঙা ফুলে ভরা গাছগুলোর দিকে, যেন পুরো ঢাকা শহরটা এক রঙিন ফুলে শহরের রূপ নিয়েছে। জারুল, কৃষ্ণচূড়া, সোনালু সব মিলিয়ে চারিপাশটা এমন মন কাড়া যে তাকালেই চোখটা জুড়িয়ে আসে। এই নয়না। হঠাৎ পরিচিত এক কণ্ঠস্বর কানে আসতে থমকে দাঁড়ালো নয়না। ধীরে ধীরে ঘুরে তাকাতেই দেখলো পলাশ আসছে। নয়নার স্কুলে পড়ে সে, এবার এসএসসি পরীক্ষার্থী। পরীক্ষার দিন চলছে এখন। পলাশ দৌড়ে এসে ঠিক নয়নার সামনে দাঁড়ালো। মুখে ঘাম, কাঁধ ওঠানামা করছে হাঁপানিতে। বুঝাই যাচ্ছে অনেকটা দৌড়ে এসেছে। কি হয়েছে? এভাবে দৌড়ে এলেন কেন? তোমাকে যে সকালে বললাম ছুটির পর দাঁড়িয়েও, কিন্তু তুমি তো না বলেই চলে যাচ্ছিলে। নয়না আবার হাঁটা শুরু করেছে। পলাশও তার ঠিক পাশেই হাঁটছে, চুপচাপ, কিন্তু যেন অনেক কিছু বলার ইচ্ছা চোখে। তার পরনে সাদা রঙের শার্ট, নীল জিন্স। সাধারণ পোশাক হলেও বেশ মানিয়েছে তাকে। গায়ের রং তার ফর্সা। আমার শরীর খারাপ লাগছে, সেজন্য আগে ভাগে বলে চলে এসেছি। আপনাকে বলতাম কিভাবে? তাও কথা। মাথা চুলকাতে চুলকাতে কথা বলল পলাশ, কণ্ঠে একরকম ভেবে না পাওয়ার ভাব। নয়নার দৃষ্টি একটানা সামনের দিকে, চোখে কোনো চঞ্চলতা নেই, যেন পলাশের উপস্থিতি তার জন্য একেবারে নিরর্থক। এক ফোঁটাও আগ্রহ নেই চোখে মুখে। আচ্ছা নয়না শোনো। বললেই হয়, কান আছে যখন অটোমেটিক শুনতে পারবো। স্কুল থেকে পিকনিকে যাবে, তুমি যাবে না? না, কেন? সেটা আমার বিষয়। চুপচাপ রইল পলাশ। নয়নার সঙ্গে কি ঘটেছে সেসব পলাশ জানে, খুব ভালো করেই জানে। তবুও সে চেষ্টা করে নয়নাকে স্বাভাবিক রাখা, যেন অন্তত কিছুটা স্বস্তি পায় চোখ মুখে। কিন্তু নয়না কারো সঙ্গে, বিশেষ করে ছেলেদের সঙ্গে কথা বলে না। এই বয়সে তার মনে গেঁথে গেছে এক ধরনের ভয়, একরকম গোপন ক্ষোভ। আর সেসব অভিজ্ঞতায় অল্প বয়সে তাকে পেরোতে হয়েছে। তাতে তার এমন মনোভাব খুব একটা অস্বাভাবিকও নয়। ওকে মেহবুবা। আপনাকে না বলেছি এসব নামে ডাকবেন না? নয়না মুখে হালকা বিরতির ছাপ এনে প্রশ্নটা ছুড়ে দিল। পলাশ শুধু মুচকি হাসলো, চেনা সেই হাসি, যে হাসির আড়ালে অভিমানও ঢাকা পড়ে যায় কখনো কখনো। আমি ছাড়া আর কে ডাকবে বলো? আমিই ডাকবো, রাগ করো না। এখন আসছি আমি, পরে কথা হবে। হবে না কথা, যান আপনি। নয়না পা চালিয়ে দ্রুত হাঁটতে শুরু করলো। পলাশ পড়ে রইল একটু পেছনে স্থির। ছেলেটি কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল নয়না চলে যাওয়ার পথে, চোখে একরকম অপূরণীয় শূন্যতা। তারপর ধীরে ধীরে সে নিজের গন্তব্যের দিকে পা বাড়ালো নিঃশব্দে। আমি দেশের বাইরে যাব না মা, তুমি আরিশকে বলো, বোঝাও প্লিজ মা।
সাবিহার চোখ মুখ ফুলে গেছে, সকাল থেকে একটানা কাঁদছে সে। ছোটবেলা থেকে গ্রামের মাটিতে বেড়ে ওঠা মেয়েটা হঠাৎ করে দেশের বাইরে যাওয়ার খবর শুনে বেশ অস্থির হয়ে পড়েছে। মনের ভেতর একরাশ ভয় আর শূন্যতা জমে উঠেছে। মা, ভাই আর আরিশ, এই তিনজনকে ছেড়ে এত দূরে চলে যাওয়ার কথা ভাবতেই বুকটা কেঁপে উঠছে তার। সব মিলিয়ে সাবিহার মনটা ভীষণ খারাপ। পাশে বসে তাসলিমা খাতুন মেয়ের মাথায় ধীরে ধীরে হাত বুলিয়ে দিচ্ছেন, চোখে মুখে নীরব সান্ত্বনা। শান্ত হ তুই, আরিশ ফিরুক আগে, হয়তো মাথা ঠান্ডা হলে কিছু বুঝালে বুঝবে। তবে হ্যাঁ, এরপর থেকে বুঝে শুনে কাজ করবি। কি দরকার ছিল অরানা বরার জুসে মদ মেশানোর? চোখ মুখ কুচকে ফেললো সাবিহা। ওই অরাকে নাজেহাল করার জন্যই তো করেছিল সব, কিন্তু হলো উল্টো। সাবিহাকেই নাজেহাল হতে হচ্ছে এখন। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।